ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। বিভাগ ক। একে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, কূটনীতি রাজপুত্র বলা হয় মেটার্নিককে। 2, প্লম্বিয়ার্সের চুক্তি হয় 1858 খ্রিস্টাব্দে। 3, হেটাইরিয়া ফিলিকে নামে গ্রিসের গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা স্কুপাস। 4, স্পিনিং জেনি আবিষ্কার করেন জেমস হারগ্রিভস। 5, সমাজতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেন রবার্ট ওয়েন। 6, সমাজতন্ত্রের বাইবেল হচ্ছে দাস ক্যাপিটাল। 7, কমিনটার্ন প্রতিষ্ঠিত হয় 1919 খ্রিস্টাব্দে। 8, ফুয়েরার বা প্রধান নেতা বলে কাকে সম্বোধিত করা হয়? হিটলারকে। বিভাগ খতে আসি। 2 এর এতে দিয়েছে একটি বাক্যে উত্তর দাও। একে দিয়েছে ইয়ং ইটালি বা নব্য ইটালি দলকে প্রতিষ্ঠা করেন জোসেফ ম্যাৎসিনি। 2, প্যারি কমিউন কোথায় গঠিত হয়? লিখবে প্যারি কমিউন গঠিত হয় 1871 খ্রিস্টাব্দে ফ্রান্সে। 3 দিয়েছে নারদনি কথার অর্থ জনগণের আন্দোলন। বিতে সত্য মিথ্যা বলতে বলেছে। একে দিয়েছে কমিউনিস্ট ম্যানিফেস্টোর পরিণত রূপ হলো দাস ক্যাপিটাল মিথ্যা। 2 দিয়েছে মেন ক্যাম্প ছিল হিটলার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ সত্য। 3 বলেছে বিসমার্কের ক্যাথলিক বিরোধী নীতি কুলটুর ক্যাম্প নামে খ্যাত সত্য। সিতে দিয়েছে বিবৃতি আর ব্যাখ্যা। একে বলেছে 1 নম্বর বিবৃতি হচ্ছে ভার্সাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অপমানজনক ছিল। ব্যাখ্যা 1, জার্মান উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয় এবং জার্মানির উপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয়। বিবৃতি 2, রাশিয়ায় নভেম্বর বিপ্লব ছিল সমাজতান্ত্রিক বিপ্লব। ব্যাখ্যা 1, নভেম্বর বিপ্লবে বলশেভিকরা রাশিয়ার জারতন্ত্রের পতন ঘটায় ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। এবার আসি বিভাগ গতে। 3 এর একেতে বলেছে বিগ ফোর বলতে কাদের বোঝায়? লিখবে ভিয়েনা সম্মেলনে ইউরোপের সব দেশের প্রতিনিধি উপস্থিত থাকলেও 4টি রাষ্ট্র প্রধান ভূমিকা পালন করেছিল। এরা মনে করত নেপোলিয়নের পতনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই 4টি রাষ্ট্র হলো অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড। এরাই 4 প্রধান বা বিগ ফোর নামে পরিচিত। 2 দিয়েছে কার্বোনারি আন্দোলন বলতে কি বোঝায়? এই যে কার্বোনারি আন্দোলন কি? ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইটালিকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হলে ইটালিতে বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কার্বোনারি সমিতি। এই সমিতির পরিচালনায় ইটালির ঐক্যের দাবিতে যে আন্দোলন ছড়িয়ে পড়ে তা কার্বোনারি আন্দোলন নামে পরিচিত। 3 দিয়েছে আদি সমাজতন্ত্রী কারা? 18দশ শতকে সমাজতান্ত্রিক ভাবধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রবার্ট ওয়েন, সাঁ-সিমন, চার্লস ফুরিয়ের, লুই ব্ল্যাঙ্ক, প্রুধো প্রমুখ। তাদের বক্তব্যে টমাস ডোর ভাবপ্রবণতা বা কল্পনা প্রবণতার প্রভাব লক্ষ্য করা যায়। এরা আদি সমাজতান্ত্রিক নামে পরিচিত। 4 দিয়েছে ত্রিশক্তি আতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ত্রিশক্তি আতাত বা ট্রিপল আতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? কাইজার দ্বিতীয় উইলিয়ামের ওয়েল্ট পলিটিক নীতির ফলে ভীত হয়ে 1904 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্স জোটবদ্ধ হয়। 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড আর রাশিয়ার বিরোধের অবসান ঘটলে ওই একই বছরে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আতাত গড়ে ওঠে। 5 দিয়েছে এপ্রিল থিসিস কি? এপ্রিল থিসিস কি? 1917 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল লেনিন রাশিয়ায় বলশেভিক কর্মীদের সামনে তার যে বিখ্যাত কর্মধারা প্রকাশ করেন তা এপ্রিল থিসিস নামে পরিচিত। তিনি বলেন বলশেভিকদের জন্যই রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটেছে, তাই রাষ্ট্র ক্ষমতা তাদেরই প্রাপ্য। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে। বলশেভিকরা ক্ষমতা পেলে সৈন্যরা শান্তি পাবে, কৃষকরা জমি পাবে, শ্রমিকরা রুটি পাবে। 6 দিয়েছে জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল?
জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল? মহৎ উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ স্থাপিত হলেও মূলত জাতিসংঘের সাংগঠনিক দুর্বলতা, তার ত্রুটিপূর্ণ ভোটদান পদ্ধতি, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অন্য শক্তিধর রাষ্ট্রের জাতিসংঘের সদস্যপদ গ্রহণ না করা, যুদ্ধকে বেআইনি ঘোষণা করলেও আগ্রাসন অব্যাহত রাখা, জাতিসংঘের নিজস্ব সেনাবাহিনীর অভাব, ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি এবং সর্বোপরি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা জাতিসংঘকে ব্যর্থ করে তোলে। এবার আসি বিভাগ ঘতে। 4-এর 1-এ দিয়েছে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কি ছিল? এই যে ফেব্রুয়ারি বিপ্লব কবে কোথায় হয়? এই বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি ছিল? ফ্রান্সে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে অর্লিয়েস বংশীয় লুই ফিলিপের বিরুদ্ধে ফরাসি জনগণ বিদ্রোহ সূচনা করেছিল। এই বিদ্রোহ ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত। প্রত্যক্ষ কারণ, নানা কারণে ফরাসি জনগণ যখন লুই ফিলিপের রাজতন্ত্রের বিরুদ্ধে অসন্তুষ্ট, তখন 1848 খ্রিস্টাব্দে 22শে ফেব্রুয়ারি ভোটাধিকার সম্প্রসারণের দাবিতে প্যারিসের ময়দানে এক কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী গিজো এই সমাবেশ নিষিদ্ধ করেন। ক্ষুব্ধ জনতা গিজোর বাসভবন আক্রমণ করে। কারারক্ষীর গুলিতে কিছু লোক হতাহত হলে বিক্ষুব্ধ জনতা 23শে ফেব্রুয়ারি লুই ফিলিপের পদত্যাগ দাবি করে। উদারপন্থী, সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীরাও একত্রে এই বিদ্রোহে যোগ দেয়। 24শে ফেব্রুয়ারি আন্দোলনের চাপে বাধ্য হয়ে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করে ইংল্যান্ডে আশ্রয় নেন। ফ্রান্সে 1848 খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় শাসনের বিরুদ্ধে এই বিদ্রোহ ফেব্রুয়ারি মাসে সংঘটিত হয়েছিল বলে একে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়। এই বিপ্লবের পর 26শে ফেব্রুয়ারি প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রীরা যুগ্মভাবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। 4-এর 2-তে দিয়েছে সেরাজেভো হত্যাকাণ্ড। লিখবে অস্ট্রিয়া 1914 খ্রিস্টাব্দে সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া এবং হার্জেগোভিনা দখল করে নিলে সার্ব জাতি অত্যন্ত ক্ষুব্ধ হয়। তারা মুক্ত হওয়ার জন্য বিংশ শতকের শুরুতে বসনিয়ায় বহু গোপন সন্ত্রাসবাদী গুপ্ত সমিতি গড়ে তোলে। একই রকম একটি গুপ্ত সমিতি ছিল ব্ল্যাক হ্যান্ড। অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ এবং তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিদর্শনে এলে ব্ল্যাক হ্যান্ড সংস্থার জনৈক সদস্যের হাতে নিহত হন। অস্ট্রিয়া এই কাজের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং 48 ঘণ্টার মধ্যে কতগুলি শর্ত পূরণের দাবিসহ এক চরমপত্র পাঠায়। সার্বিয়া চরমপত্রের অধিকাংশ শর্তই মেনে নেয়, কিন্তু যে শর্তগুলি মানলে সার্বিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে সেগুলির বিষয়ে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়। কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়াকে আক্রমণ করে 1914 খ্রিস্টাব্দের 28শে জুলাই। এই সূত্র ধরে ক্রমশ অন্যান্য শক্তিগুলি যুদ্ধে জড়িয়ে পড়ে। শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। 3-তে দিয়েছে উড্রো উইলসনের 14 দফা নীতির শর্তগুলি লেখো। উড্রো উইলসনের 14 দফা শর্তগুলি সম্পর্কে কি জানো? বিশ্বশান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা, ইউরোপের পুনর্গঠন প্রভৃতি উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি মার্কিন কংগ্রেসে তার বিখ্যাত 14 দফা নীতি ঘোষণা করেন। শর্তগুলি ছিল: 1 হলো বৈদেশিক ক্ষেত্রে গোপন কূটনীতি ত্যাগ করতে হবে। 2 যুদ্ধ বা শান্তির সময় দেশের উপকূলবর্তী অঞ্চল ব্যতীত সমুদ্র সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। 3 আন্তর্জাতিক বাণিজ্যে বাধানিষেধ হ্রাস করতে হবে। 4 অভ্যন্তরীণ নিরাপত্তার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রের অস্ত্র সংখ্যা হ্রাস করতে হবে। 5 উপনিবেশের বাসিন্দাদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। 6 রাশিয়ার হারানো ভূখণ্ড তাকে ফিরিয়ে দিতে হবে। 7 বেলজিয়ামের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। 8 ফ্রান্সকে আলসাস আর লোরেন ফিরিয়ে দিতে হবে। 9 ইটালির রাজ্যসীমা পুনর্গঠন করতে হবে। 10 অস্ট্রিয়া এবং হাঙ্গেরিকে স্বায়ত্তশাসনের অধিকার দিতে হবে। 11 বলকান রাজ্যগুলির পুনর্গঠন করতে হবে। 12 দার্দানেলস প্রণালীকে আন্তর্জাতিক ক্ষেত্রে নিরপেক্ষ অঞ্চল বলে ঘোষণা করতে হবে। 13 পোল্যান্ডের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে তার পুনর্গঠন করতে হবে। 14 আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করতে হবে। উপসংহার: জাতিসংঘের স্রষ্টা উড্রো উইলসন একজন আমেরিকান হওয়া সত্ত্বেও এই সংঘের সদস্যপদ আমেরিকা গ্রহণ করেনি। তাই উইলসন হতাশ হয়ে বলেছিলেন, আমেরিকার এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী শান্তি আনবে না। এবার আসি বিভাগ তে। 5-এর 1-তে দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং ফলাফল আলোচনা করো।
বার্লিন চুক্তির দ্বারা অস্ট্রিয়া স্লাভ জাতীয় অধ্যুষিত বসনিয়া এবং হার্জেগোভিনা নামে দুটি স্থান দখল করলে স্লাভ জাতি অস্ট্রিয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই পরিস্থিতিতে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ এবং তার পত্নী সোফিয়া 1914 খ্রিস্টাব্দের 28 জুন স্লাভ অধ্যুষিত বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে আসেন। এই সময় ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ নামে সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য ন্যাভরিলো প্রিন্সেপ প্রকাশ্যে তাদের হত্যা করেন। এই ঘটনা সেরাজেভোর হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ বাধে। সেরাজেভোর হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ হয়ে অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এবং এক চরম পত্র পাঠিয়ে কতগুলি শর্ত পূরণের জন্য তাকে মাত্র 48 ঘন্টার সময় দেয়। সার্বিয়া কিছু দাবি মানলেও বাকি দাবিগুলির বিষয়ে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়, কিন্তু অস্ট্রিয়া সেই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। শীঘ্রই সার্বিয়ার পক্ষে রাশিয়া এবং অস্ট্রিয়ার পক্ষে জার্মানি সেনা সমাবেশ করে। জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এইভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। পশ্চিম রণাঙ্গনে যুদ্ধ। পশ্চিম রণাঙ্গনে ফ্রান্সকে আক্রমণের উদ্দেশ্যে জার্মানি বেলজিয়াম দখল করে এবং বেলজিয়ামের ওপর দিয়ে প্যারিসের কাছাকাছি চলে আসে। সেনাপতি জোসেফ জোফ্রির নেতৃত্বে ফরাসি বাহিনী জার্মান বাহিনীর বিরুদ্ধে শীঘ্রই তুমুল লড়াই শুরু করে। জার্মানি শেষ পর্যন্ত মার্নে আর সোমের যুদ্ধে পরাজিত হয়। ইতিমধ্যে ইটালি তার নিরপেক্ষতা নীতি ঝেড়ে মিত্রপক্ষে যোগ দিলে অস্ট্রীয় বাহিনী ইটালির বিরুদ্ধে আক্রমণ চালায়। পূর্ব রণাঙ্গনের যুদ্ধ। পূর্ব রণাঙ্গনের যুদ্ধে প্রথমে রুশ বাহিনী জার্মানির গ্যালিশিয়া প্রদেশে ঢুকে পড়ে। জার্মান বাহিনী শীঘ্রই টোটেনবার্গ ও আগাস্টোভের যুদ্ধে রাশিয়াকে পরাজিত করে। সেনাপতি হিন্ডেনবার্গের নেতৃত্বে জার্মান বাহিনী রাশিয়ার ইউক্রেন ও ক্রিমিয়া দখল করে। এদিকে মিত্রপক্ষ জার্মানির মিত্র তুরস্ককে পরাজিত করে, তবে জার্মানির ডগার ব্যাংক এবং হেলিগোল্যান্ডের নৌযুদ্ধে ইংরেজ নৌবাহিনী যথেষ্ট ক্ষতি করে। কিছুদিনের মধ্যে বলশেভিক বিপ্লবের মাধ্যমে রাশিয়ার জার সরকারের পতন ঘটে এবং কমিউনিস্ট সরকার ক্ষমতা দখল করে। এই সরকার জার্মানির সঙ্গে ব্রেস্ট লিটোভস্কের সন্ধি স্বাক্ষর করে যুদ্ধ থেকে সরে গেলে পূর্ব রণাঙ্গনের যুদ্ধের অবসান ঘটে। পূর্ব রণাঙ্গনে জার্মান সেনা পশ্চিম রণাঙ্গনে যোগ দিলে ফ্রান্স ও বেলজিয়াম কঠিন যুদ্ধের মুখে পড়ে। এই সময় আমেরিকা মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগ দিলে পরিস্থিতি পাল্টে যায়। এই সময় গণবিদ্রোহের ফলে জার্মানিতে কাইজার দ্বিতীয় উইলিয়ামের পতন ঘটে এবং দেশে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকার 11ই নভেম্বর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করলে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এবারে হচ্ছে ফলাফল। যুদ্ধের ব্যাপকতা। যুদ্ধের ব্যাপকতা, বিভিন্ন রাষ্ট্রের যোগদান, মারণাস্ত্রের ব্যবহার প্রভৃতির সমন্বয়ে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ছিল গভীর ও সুদূরপ্রসারী। এই যুদ্ধে প্রায় 26 লক্ষ সেনা নিহত এবং 70 লক্ষ সেনা আহত হয়। এর বাইরে অসামরিক মৃত্যুর সংখ্যাও ছিল বিপুল। দুই যুদ্ধে একদিকে বিপুল অর্থসম্পদ ব্যয় হয়েছে, অন্যদিকে যুদ্ধকালে কৃষি ও শিল্প উৎপাদন দারুণভাবে ব্যাহত হয়েছে। ফলে যুদ্ধের পর আর্থিক মন্দা, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্ভিক্ষ প্রভৃতি বিশ্বকে গ্রাস করেছে। মিত্রশক্তি যুদ্ধের জন্য জার্মানিকে এককভাবে দায়ী করে তার অর্থনীতি ও সামরিক শক্তি ধ্বংস করে দেয় এবং তার উপর বিপুল ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেয়। ফলে এই সন্ধি ভাঙা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হয়। যার যুদ্ধের পর জার্মানি, ফ্রান্স প্রভৃতি দেশগুলির আধিপত্য ধ্বংস হলে এবং নতুন শক্তি হিসাবে আমেরিকা ও রাশিয়ার আত্মপ্রকাশ ঘটলে ইউরোপে শক্তি সাম্যের পরিবর্তন ঘটে। যুদ্ধের পর ইউরোপে জাতীয়তাবাদের ব্যাপক প্রসার ঘটে। রাশিয়া ভেঙে ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া রাষ্ট্রের জন্ম হয়। পোল্যান্ড পুনর্গঠিত হয় এবং নতুন যুগোস্লাভিয়া রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে। ফ্রান্স, আলসাস আর লোরেন এবং ডেনমার্ক স্লেজভিক ফিরে পায়। হচ্ছে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হলে সেদেশে জারতন্ত্রের বিরুদ্ধে 1917 খ্রিস্টাব্দে লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। ফলে জারতন্ত্রের পতন ঘটে। হচ্ছে যুদ্ধোত্তরকালে ইউরোপে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায় এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা ও শ্রমিক আন্দোলনের সূত্রপাত হয়। হচ্ছে যুদ্ধের পরবর্তীকালে বিশ্বে নারীর অধিকার, স্বাধীনতা ও মর্যাদার প্রসার ঘটে। দুয়েতে দিয়েছে 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণ এবং ফলাফল বর্ণনা করো। লিখবে 1929 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত বিশ্বের অর্থনৈতিক ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয় দেখা যায়, যা সাধারণভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা নামে পরিচিত। আমেরিকা যুক্তরাষ্ট্রের এই বিপর্যয়ের সূত্রপাত হলেও ক্রমশ তা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে।
বিশ্ব ইতিহাসে এই ঘটনা ছিল অভূতপূর্ব। সূচনা: প্রথম বিশ্বযুদ্ধের সাময়িক বিপর্যয়ের পর বিশের দশক থেকে মার্কিন অর্থনীতি প্রবলভাবে চাঙ্গা হয়ে উঠতে থাকে। মার্কিন রাজনীতিকরা মনে করতেন যে মার্কিন অর্থনীতির এই তেজি ভাব চিরস্থায়ী, এর কোনো পরিবর্তন হবে না। ক্ষমতায় এসে রাষ্ট্রপতি হুভার ঘোষণা করেন যে তার মাতৃভূমি নানা সম্পদে সমৃদ্ধ এবং এই দেশের ভবিষ্যৎ নতুন আশা আকাঙ্ক্ষায় সমুজ্জ্বল। তার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 1929 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের মার্কিন শেয়ার বাজারে ধস নামে। 1929 সেপ্টেম্বর মাসে ওয়াল স্ট্রিটের বাজারে শেয়ারের বিক্রি কিছুটা কমে যায়। গুজব রটে যে বাজারে তেজিভাব শীঘ্রই কমে আসছে। এর ফলে বাজার দর কমার আগে সবাই শেয়ার বিক্রির জন্য তৎপর হয়ে ওঠে। 24শে অক্টোবর, যা কালো বৃহস্পতিবার নামে পরিচিত, শেয়ার মালিকরা আতঙ্কগ্রস্ত হয়ে শেয়ার বিক্রি করতে থাকে। ওই দিন 3 কোটি শেয়ার কেনাবেচা হয়। 29শে অক্টোবর আরও 1,35,00,000 শেয়ার হাত বদলায়। শেয়ার বাজারে হাহাকার পড়ে যায়। লক্ষ লক্ষ মানুষ, যারা তেজি ভাব দেখে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেছিল, তারা সর্বশান্ত হয়ে যায়। ব্যাংকগুলি শেয়ার বাজারে বহু অর্থ লগ্নি করেছিল। তারা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। মানুষের ধারণা হয় ব্যাংক অপেক্ষা নিজের বাড়িতে টাকা রাখা অনেক নিরাপদ। এই ধারণায় লক্ষ লক্ষ মানুষ ব্যাংক থেকে তাদের টাকা তুলে নেওয়ার জন্য ছুটতে থাকে। ব্যাংকগুলিতে অত টাকা না থাকায় ব্যাংকগুলি চিরতরে দরজা বন্ধ করে দেয়। আমেরিকা থেকে এই মন্দা ভূমিকম্পের মতো বিশ্বের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। কারণ: এই মহামন্দার জন্য নানা কারণকে দায়ী করা হয়। এক হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশে ভোগ্যপণ্য, খাদ্যশস্য আর শিল্পদ্রব্য রপ্তানি করত। এই চাহিদার সঙ্গে তাল রেখে আমেরিকায় খাদ্যশস্য ও শিল্পদ্রব্যের উৎপাদন বৃদ্ধি পায়। যুদ্ধ শেষে ইউরোপীয় দেশগুলি নিজ নিজ শিল্প ও খাদ্য উৎপাদনের উপর জোর দিলে আমেরিকার রপ্তানি বাণিজ্যে ঘাটতি দেখা দেয়। দুই, মার্কিন শিল্পপতিরা অতি লাভের আশায় উন্নত যন্ত্রপাতির সাহায্যে প্রচুর পণ্যাদি উৎপাদন করেছিলেন। কিন্তু তার সবটা দেশীয় বাজারে বিক্রি হতো না। এর ফলে বছরের পর বছর ধরে অবিক্রিত পণ্যাদি দেশে জমতে থাকে। শিল্পপতিরা উৎপাদন কমিয়ে দেন। এর ফলে শ্রমিকের সংখ্যাও কমানো হয় এবং বহু শ্রমিক বেকার হয়ে পড়ে। 3 হচ্ছে, যুদ্ধ ঋণ পরিশোধ এবং পণ্য ক্রয় বাবদ ইউরোপ থেকে প্রচুর সেনা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে হতো। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের সোনা মার্কিন ধনভাণ্ডারে জমা পড়ত। যারা মার্কিন মাল কিনত বা মার্কিন ঋণ পরিশোধ করত, তাদের স্বর্ণভাণ্ডার ক্রমে শূন্য হয়ে যায়। তারা নতুন করে মার্কিন পণ্য ক্রয় বা ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়ে। এর ফলে মার্কিন পণ্যের বিক্রিও বন্ধ হয়ে যায়। তাদের পণ্যাদি গুদামে পচতে থাকে। এছাড়া মন্দা দেখা দিলে বিভিন্ন দেশ তাদের যেটুকু সোনা আছে তা বাঁচাবার জন্য শুল্ক প্রাচীর তুলে আমদানি বন্ধ করার চেষ্টা করলে আন্তর্জাতিক বাজারে ভয়াবহ মন্দা দেখা দেয়। 4, তেজি ভারের সময় শিল্পপতিদের লাভ ছিল 72%, কিন্তু শ্রমিকদের মজুরি বাড়ে মাত্র 8%। শিল্প প্রতিষ্ঠানগুলি পণ্যমূল্য হ্রাস করেনি বা শ্রমিকদের মজুরি আশানুরূপ বৃদ্ধি করেনি। এর ফলে অবিক্রিত পণ্যের পাহাড় জমতে থাকে, অথচ লক্ষ লক্ষ মার্কিনের অনেক প্রয়োজনীয় ভোগ্যপণ্য ছিল না। শ্রমিকদের মজুরি বৃদ্ধি আর পণ্যমূল্য হ্রাস করে অনায়াসেই বাজারে তেজিভাব ধরে রাখা যেত। 5 হচ্ছে, নিজ দেশের শিল্পগুলিকে রক্ষার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশি পণ্যের আমদানির ওপর অতিরিক্ত হারে শুল্ক আরোপ করে। অনুরূপভাবে বহু ইউরোপীয় রাষ্ট্র আমেরিকান পণ্যের ওপর উচ্চ হারে আমদানি শুল্ক আরোপ করে। এর ফলে মার্কিনী পণ্যের বিক্রি বন্ধ হয়। প্রভাব: মার্কিন যুক্তরাষ্ট্রে এই মন্দার প্রভাব ছিল ব্যাপক। এর ফলে 1929 থেকে 1932-এর মধ্যে আমেরিকায় 5,700টি ব্যাংক ফেল করে এবং আরও 3,500টি ব্যাংক তাদের কাজকর্ম বন্ধ রাখে। মহামন্দা শুরুর 2 মাসের মধ্যে মার্কিন বিনিয়োগকারীরা $4,000 কোটি হারায় এবং ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ায় আমানতকারী জনসাধারণ সর্বশান্ত হয়। শিল্প প্রতিষ্ঠানগুলি ব্যাংকের ঋণ থেকে বঞ্চিত হয়। তাদের উৎপাদিত দ্রব্য বিক্রি না হওয়ার ফলে কারখানাগুলো একে একে বন্ধ হয়ে যায় এবং শ্রমিকরাও বেকার হয়ে পড়ে। কৃষি পণ্যের মূল্য ভয়াবহভাবে হ্রাস পায় এবং লক্ষ লক্ষ কৃষক জমি হারিয়ে ভিখারির অবস্থায় পৌঁছায়। অবস্থা সামাল দেবার জন্য মার্কিন রাষ্ট্রপতি হার্বার্ট ক্লার্ক হুভার কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেন। এক হচ্ছে, তিনি শিল্পপতি ও নিয়োগকারীদের শ্রমিক বেতন হ্রাস ও তাদের ছাঁটাই না করার নির্দেশ দেন। 2, দেশকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষার উদ্দেশ্যে সরকার ব্যাংক, শিল্পপতি, কৃষকদের ঋণ দেয়। 3, বেকারত্ব দূর করার উদ্দেশ্যে রাস্তাঘাট ও সরকারি ঘরবাড়ি নির্মাণের জন্য সরকার প্রচুর অর্থ বরাদ্দ করে। 4, সরকার পুনর্নির্মাণ অর্থ কর্পোরেশন গঠন করে কৃষি, শিল্প ও বাণিজ্যের উন্নতির উদ্দেশ্যে 3 বছরের জন্য ঋণ দানের ব্যবস্থা করেন। এই ব্যবস্থার দ্বারা আমেরিকার আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি। 1932 সালে রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ফ্র্যাঙ্কলিন ডিলানো রুজভেল্ট অতি সহজেই জয়ী হন। ইউরোপে
মহামন্দার ফলে বিশ্বের অন্যান্য দেশও বিপর্যস্ত হয়ে পড়ে। যেসব দেশের সঙ্গে আমেরিকার আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল তারা সমস্যায় পড়ে এবং তাদের অর্থনীতি ভেঙে পড়ে। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকা বা ইউরোপীয় দেশগুলির কোনো অর্থনৈতিক সম্পর্ক ছিল না, এর ফলে রাশিয়া বেঁচে যায়। এক হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কালে ইউরোপীয় দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রচুর ঋণ নিয়েছিল। যুদ্ধের অবসানে জার্মানি আমেরিকা থেকে ঋণ নিয়ে মিত্রপক্ষকে ক্ষতিপূরণ দিত এবং নিজের দেশের অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটাত। জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণের টাকা পেয়ে ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশ আমেরিকার কাছে তাদের যুদ্ধকালীন ঋণ মেটাত। মহামন্দা সবকিছুই বানচাল করে দেয়। দুই হচ্ছে মহামন্দার ফলে আমেরিকা জার্মানিকে ঋণদান বন্ধ করলে জার্মানির পক্ষেও ক্ষতিপূরণের অর্থ প্রদান অসম্ভব হয়ে পড়ে। বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক লেনদেন ক্ষীণ হয়ে যায়। তিন, জার্মান অর্থনীতি সম্পূর্ণভাবে মার্কিন ঋণের ওপর নির্ভরশীল। কাজেই জার্মান অর্থনীতিতে ধস নামে। জার্মানির বহু কলকারখানা বন্ধ হয়ে যায়। বেকার সমস্যা তীব্রতর রূপ ধারণ করে। বিদেশি বিনিয়োগকারীরা জার্মানি থেকে পুঁজি তুলে নেয়। এই শোচনীয় আর্থিক বিপর্যয়ের সুযোগ নিয়ে জার্মানিতে হিটলার এবং ইতালিতে মুসোলিনি ক্ষমতায় আসেন। ফ্রান্স ও অন্যান্য কয়েকটি দেশ ক্ষতিপূরণ পাবার আশায় আগেই সেই বাবদ প্রাপ্য অর্থ খরচ করে ফেলেছিল। ইংল্যান্ড ও ফ্রান্স গভীর সংকটের সম্মুখীন হয়। তিনিতে বলেছে ইটালির ঐক্য আন্দোলনে ক্যাবুরের নীতি ও ভূমিকা আলোচনা। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ব্যর্থতায় ইটালিবাসী যখন দিশেহারা তখন পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী ক্যাবুর ইটালিবাসীকে নতুন পথের সন্ধান দেন। কঠোর বাস্তববাদী ক্যাবুর বুঝেছিলেন ইটালিকে ঐক্যবদ্ধ করার জন্য অস্ট্রিয়াকে বিতাড়িত করতে হবে এবং এর জন্য বিদেশি শক্তির সাহায্যের প্রয়োজন। অভ্যন্তরীণ ও সামরিক সংস্কার। ক্যাবুর ইটালিবাসীর মধ্যে সাভার রাজবংশের শাসনের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার জন্য অভ্যন্তরীণ ও সামরিক সংস্কার করে পিডমন্ট সার্ডিনিয়াকে শক্তিশালী করে তোলেন। তিনি ইটালির সমস্যাকে আন্তর্জাতিক সমস্যায় পরিণত করার জন্য ক্রিমিয়ার যুদ্ধে ইঙ্গ-ফরাসি পক্ষে যোগদান করেন। 1856 খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি সম্মেলনে ইটালিতে অস্ট্রিয়ার স্বৈরাচারী শাসনের স্বরূপ তুলে ধরে ইটালির সমস্যাকে আন্তর্জাতিক সমস্যায় রূপান্তরিত করেন। প্লোম্বিয়ার্সের সন্ধি। ক্যাবুর ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সাহায্যের প্রতিশ্রুতিপ্রাণ অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে উভয়ের মধ্যে প্লোম্বিয়ার নামক স্থানে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ক্যাবুরের প্ররোচনায় অস্ট্রিয়া 1859 খ্রিস্টাব্দে পিডমন্ট সার্ডিনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তৃতীয় নেপোলিয়নের সাহায্যে ক্যাবুর ম্যাজেন্টা ও সলফেরিনোর যুদ্ধে অস্ট্রিয়াকে শোচনীয়ভাবে পরাজিত করেন। অস্ট্রিয়া ইটালি থেকে বিদায় যখন আসন্ন সেই সময় তৃতীয় নেপোলিয়ন অস্ট্রিয়ার সঙ্গে 1859 খ্রিস্টাব্দে ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষর করেন। সেই সন্ধি দ্বারা পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে লম্বার্ডি ও মিলান যুক্ত হলে ভেনেসিয়া অস্ট্রিয়ার অধীনে থেকে যায়। উত্তর ইটালির ঐক্য সাধন। ইতিমধ্যে অস্ট্রিয়ার পরাজয় ইটালিবাসীর মধ্যে বিপুল উদ্দীপনা সৃষ্টি করে। পার্মা, মোডেনা, টাস্কানি, রোমানা প্রভৃতি রাজ্যগুলি পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে সংযুক্তের ইচ্ছা প্রকাশ করে। অবশেষে মধ্য ইটালির রাজ্যগুলি পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হলে উত্তর ইটালি ঐক্যবদ্ধ হয়। দক্ষিণ ইটালির ঐক্য সাধন। উত্তর ইটালির ঐক্যের পর দক্ষিণ ইটালির সিসিলি ও নেপলসের পূর্ব শাসকদের বিরুদ্ধে ইটালির ঐক্য আন্দোলন শুরু হয়। গ্যারিবল্ডি তার লাল কোর্তা বাহিনী নিয়ে সিসিলি ও নেপলস দখল করে নেন। এই অবস্থায় তিনি রোম আক্রমণের উদ্যোগ নিলে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এমন অবস্থায় ক্যাবুর গ্যারিবল্ডিকে ওই স্থান প্রত্যাপনের অনুরোধ জানালে গৃহযুদ্ধ এড়ানোর জন্য গ্যারিবল্ডি ওই স্থান দুটি পিডমন্টকে ছেড়ে দেয়। এইভাবে ভেনেসিয়া ও রোম ব্যতীত ইটালি ঐক্যবদ্ধ হয়।